স্বাগতম স্ট্র্যাটেজিক নিউজে, যেখানে আমরা আধুনিক যুদ্ধের অদেখা, কৌশলগত এবং চমকপ্রদ দিকগুলো বিশ্লেষণ করি। আজকের পর্বে আমরা আলোচনা করব ইউক্রেন যুদ্ধের এক সাহসীতম অভিযানের বিষয়ে, যাকে অনেকে ইউক্রেনের কি পার্ল হারবার বলে আখ্যা দিচ্ছেন। এই ছিল এক আকস্মিক ড্রোন হামলা, রাশিয়ার অভ্যন্তরে হাজার হাজার মাইল দূরের ঘাঁটিতে এক অবিশ্বাস্য অভিযান। কিন্তু এটা কি সত্যিই সংবাদ শিরোনামগুলোতে যেমনটা বলা হচ্ছে ততটাই ধ্বংসাত্মক ছিল? চলুন বিশ্লেষণ করি। সবকিছু শুরু হয় এক হঠাৎ ও নিখুঁতভাবে পরিচালিত ড্রোন হামলার মাধ্যমে। ইউক্রেনীয় বাহিনী একটি চমকপ্রদ অভিযান চালায়, যার লক্ষ্য ছিল রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে অবস্থিত গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলো। এই মিশন ছিল সাহসিকতায় ভরপুর, সমন্বিতভাবে পরিকল্পিত এবং ঐতিহাসিক ব্যাপ্তিতে বিস্তৃত। প্রায় ১১৭টি এফপিভি ড্রোন, অর্থাৎ ফার্স্ট পারসন ভিউ ড্রোন, একযোগে ছোড়া হয়। এই ড্রোনগুলো রাশিয়ার ভেতরের দুর্বল নিরাপত্তাকে কাজে লাগিয়ে গভীরভাবে প্রবেশ করে। এই ড্রোনগুলো ছিল ছোট, দ্রুতগামী এবং প্রাণঘাতী। এদের অনেকগুলোতে ছিল RPG-7 শেইপড চার্জ বা বিস্ফোরক গ্রেনেড, যেগুলো বিমান, সাঁজোয়া যান ও অবকাঠামো ধ্বংসে সক্ষম। কিয়েভের দাবি অনুযায়ী, এই হামলা রাশিয়ার ক্রুজ মিসাইল বাহনের 1/3 নিষ্ক্রিয় হয়ে যায়, প্রায় $7 বিলিয়ন মূল্যের ক্ষয়ক্ষতি হয় এবং 40টি বোমারু বিমান ধ্বংস হয়। তবে মার্কিন কর্মকর্তারা এতটা নিশ্চিত নন। ফক্স নিউজকে দেয়া এক মার্কিন সূত্র জানায়, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্ভবত মাত্র 1 ডজন বিমান, যা ইউক্রেনের দাবিকৃত সংখ্যার তুলনায় অনেকটাই কম। তাহলে কী ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছিল? সবচেয়ে সম্ভাব্য ড্রোন হচ্ছে ওসা UAV, যা ইউক্রেনের নিজস্ব সংস্থা ফার্স্ট কন্ট্যাক্ট তৈরি করেছে। এই ড্রোন ছোট, চতুর এবং এতে থাকে 2 পাউন্ড ওজনের ওয়ারহেড, যেটা Tu-95 বা Tu-22 এর মতো রুশ বিমান ধ্বংসে সক্ষম। ওসা ড্রোন ঘণ্টায় 94 মাইল গতি তুলতে পারে এবং 15 মিনিট আকাশে থাকতে পারে। এগুলো লাইভ ভিডিও ফিডযুক্ত গগলসের মাধ্যমে বাস্তব সময়ে পরিচালিত হয়, ফলে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করা সম্ভব হয়। অন্য যে ড্রোনগুলো এই অভিযানে থাকতে পারে সেগুলো হল কুইন হর্নেট এবং বড আকারের নোম্যাড, যেগুলো দীর্ঘপথ অতিক্রম করতে ও ভারী বোমা বহনে সক্ষম। এই ড্রোনগুলো অনেক সাশ্রয়ী, প্রতিটি ইউনিটের খরচ মাত্র $500 থেকে $700, যার ফলে একযোগে বিশাল আকারে আক্রমণ চালানো সম্ভব। আরেকটি চমকপ্রদ দিক হচ্ছে, কিছু ড্রোন ট্রাকে করে লুকিয়ে রাশিয়ার অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়, সেখান থেকেই গোপনে ছোড়া হয়। এই স্তরের অনুপ্রবেশ রাশিয়ান প্রতিরক্ষা কর্তাদের চমকে দেয়। রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি শক্তিশালী হলেও ইউক্রেনের আছে এর মোকাবেলায় উত্তর। কিছু ড্রোন ফ্রিকোয়েন্সি হপিং ব্যবহার করে, যা জ্যামারদের বিভ্রান্ত করে। আর 5% কম ড্রোন ফাইবার অপটিক গাইডেড, যা ইলেকট্রনিক জ্যামিং থেকে সম্পূর্ণ নিরাপদ। যদিও ফাইবার গাইডেড ড্রোন পরিচালনা করা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, কিন্তু সেগুলোকে বাধা দেয়া যায় না, এটা যুদ্ধে বড় এক সুবিধা। সব মিলিয়ে এই হামলা রাশিয়ার কৌশলগত বোমারু বিমান ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়নি। অনেক বিমানকে কোল্ড স্টোরেজ থেকে পুনরায় চালু করা যায়। তাছাড়া রাশিয়ার দূরপাল্লার আঘাত হানার ক্ষমতা শুধু বিমানের উপর নির্ভর করে না। তবুও এই আক্রমণ একটি স্পষ্ট বার্তা দেয়, ইউক্রেনের ক্ষমতা আর সীমিত নয়। এটি ছিল দক্ষতা, সৃজনশীলতা এবং সাহসিকতার এক অনন্য প্রদর্শন। ইউক্রেন এখন প্রতি মাসে 2 লাখ এফপিভি ড্রোন তৈরি করছে এবং বছরের শেষ নাগাদ 34 লাখ ড্রোন তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এমন যুদ্ধ কৌশল ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। তাহলে এটি কি যুদ্ধের এক মোড় পরিবর্তনকারী মুহূর্ত, নাকি শুধুই আধুনিক যুদ্ধের রূপান্তরের একটি নাটকীয় প্রমাণ? যাই হোক না কেন, একটা বিষয় স্পষ্ট, আজকের ফ্রন্টলাইন আর কেবল ট্রেঞ্চ ও ট্যাঙ্ক নয়, এটা এখন আকাশে, বেতার সিগন্যালে এবং সেই কোডে, যেটা পুরো যুদ্ধ চালায়। স্ট্র্যাটেজিক নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি আজকের পর্বটি তথ্যবহুল মনে করেন, তাহলে সাবস্ক্রাইব করুন, রিভিউ দিন এবং আপনার পরিচিত কারো সঙ্গে শেয়ার করুন, যিনি ভূরাজনীতি ও প্রতিরক্ষা বিশ্লেষণ ভালোবাসেন। পরবর্তী পর্ব পর্যন্ত সতর্ক থাকুন, সচেতন থাকুন। স্ট্র্যাটেজিক নিউজ, যুদ্ধের নেপথ্যে নিত্য নতুন বিশ্লেষণ।